আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তোমরা দেখো এখানে ভারতীয় রেলের কঠিন সিদ্ধান্ত, 2 বছর চাকরি করার পরেও চাকরি বাতিল, সাবধান। তোমরা প্রত্যেকে সাবধান হয়ে যাও। আজকের যে মূল বার্তা তোমাদেরকে দেব, চাকরি পাওয়ার থেকেও চাকরি হারানোর যন্ত্রণাটা কিন্তু অনেক বেশি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি চাকরি হারাতে না চাও, তোমাদের কি কি প্রয়োজন সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। তাই তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার কথা বলছি। তার কারণ তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে টোটাল ইনফরমেশনটা পাবে, তোমাদের কি করে চাকরি যাচ্ছে, রেলের যে গ্রুপ ডি, এনটিপিসি, যেটা আরপিএফ থেকে শুরু করে সমস্ত রেলের টোটাল পার্ট থেকে কিন্তু ধীরে ধীরে যাদের লুজ ফল্ট থাকে প্রত্যেকের কিন্তু চাকরি চলে যাচ্ছে। তাই প্রত্যেকে সাবধান হয়ে যাও। আর তোমাদের এখন থেকে কি কি প্রমাণপত্র জোগাড় করে রাখতে হবে যাতে তোমাদের ইন ফিউচার মানে ভবিষ্যতে তোমাদের কোনো সমস্যা না হয়। তাই আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের দেখার জন্য প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করো, ভিডিওটা প্রত্যেকে ভালো করে মন সহকারে দেখো, তাহলে এই ধরনের অভিজ্ঞতা তোমাদের হয়ে যাবে। তাহলে আর ভবিষ্যতে তোমাদের এই ভুলটা করার থেকে তোমরা কিন্তু বেঁচে যাবে। দেখো তাহলে আমরা মূল টপিক কি দেখলাম, ভারতীয় রেলের কঠিন সিদ্ধান্ত, 2 বছর চাকরি করার পরেও চাকরি বাতিল। প্রত্যেককে বলছি সাবধান হয়ে যাও। কারণ কি, দেখো মূল যে বার্তা সেটা কি, কারা কারা চাকরি হারিয়েছে সেটাও তোমাদেরকে বলবো। এর পাশাপাশি তোমাদেরকে ফার্স্টে বলেই নিলাম, চাকরি পাওয়ার থেকেও চাকরি হারানোর যন্ত্রণা কিন্তু অনেক বেশি। দেখো কেউ যদি যখন চাকরি পায়, সে ছেলে হোক অথবা মেয়ে, দীর্ঘ 2 বছর 3 বছর পরিশ্রম করার পরে, প্রচুর পরিশ্রম, প্রত্যেকটা পার্ট ভালো করে পড়াশুনো করতে, তোমার অঙ্ক, তারপরে জিকে, রিজনিং, মানে যা যা প্রয়োজন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সমস্ত কিছু ভালো করে কভার আপ করার পরে এত কম্পিটিশনের মধ্যে সে কিন্তু একটা চাকরি পায়। মানে প্রচুর কষ্ট, মানে কত কিছু স্যাক্রিফাইস করে, কত আনন্দ উৎসবে যায় না, তার পাশাপাশি সারাদিন বসে বসে প্র্যাকটিস করে। তারপরেও যদি এখন এরকম একটা খবর পাওয়া যায় যে কেন চাকরিগুলো যাচ্ছে, চাকরি হওয়ার পরেও 2-3 বছর পরে চাকরি চলে যাচ্ছে, শুধু এটা একটা খবর না, এরকম খবর অনেক আছে। তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাবে চাকরির যে হারানোর সেই স্ক্রিনশটটা। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে এটা শুধু যে চাকরি হয় তারই শুধু একটা যন্ত্রণা না, তার গোটা পরিবারটাও কিন্তু সমস্যার মধ্যে পড়ে, অর্থাৎ এফেক্টেড হয়। তো চলো এক এক বিষয় নিয়ে আলোচনা করি। দ্বিতীয় নম্বর পয়েন্টটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, কতদিন চাকরি করতে পেরেছে সেই ছেলেটা, যেটার রিপোর্ট অনুযায়ী তোমাদেরকে আমি এই বার্তাটা দিচ্ছি। যেই ছেলেটা চাকরিটা হারিয়েছে 2019 সালে এক্সাম দিয়েছে রেলে পরীক্ষাতে। এক্সাম দেওয়ার পরে পাশ করলো, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর 19-এর পরে 20, 21, 22, 23, মানে দীর্ঘ 3-4 বছর পরে জয়েন হয়েছে। বুঝতে পারছো কতটা যন্ত্রণা। এতদিন বেকার থাকলো, চাকরি পাশ হয়ে যাওয়ার পরে প্রস্তুতি নিতেই 2-3 বছর লেগে যায়, তারপরে 3-4 বছর চাকরি পেলো, তাহলে 5-6 বছর এখানে গিয়ে যাওয়ার পরে ছেলেটা চাকরি পেলো, খুব ভালো কথা, জয়েন হয়ে গেল। জয়েন হয়ে যাওয়ার পরে 2025 সালে ছেলেটা চাকরি চলে যায়। মানে এক কথা তোমাদের বলবো, এক্সাম থেকে এক্সিট হতে, বেরিয়ে যেতে কিন্তু তোমার সময় লাগবে না কিছু ভুলের জন্য। তাহলে এই যে দুঃখময় যে সময়, সেটা যদি তোমাদের মধ্যে আগের থেকেই জিনিসটা জেনে যেতে পারো, তাহলে তোমরা আগের থেকে সাবধান হয়ে যাবে। তাহলে ছেলেটার দোষ কি ছিল? 19 সালে পরীক্ষা দিল, 23 সালে জয়েন হয়ে গেল, 25 সালে বেরিয়ে গেল। তার দোষটা কি, চলো এক এক করে বলবো। টপিক নাম্বার 3, কেন চাকরি হারালো ছেলে বা মেয়েরা, এখন কেন চাকরি হারাচ্ছে বা কেন চাকরি বাতিল হয়েছে, তার কারণটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তার কাল হয়ে দাঁড়িয়েছে কাস্ট সার্টিফিকেট। কারণ কি, দেখো জেনারেল, ওবিসি, এসসি, এসটি আর ইডাব্লিউএস এর মতন এমন ক্যাটাগরির সমস্ত কাস্ট সার্টিফিকেট রয়েছে। জেনারেলের তো কোনো কাস্ট সার্টিফিকেট হয় না, কারণ যদি এই বাদ বাকি ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস যদি সার্টিফিকেট যদি না থাকে, সে অটোমেটিক সে জেনারেল, এটুকু আমরা জানি। কিন্তু তোমাদেরকে বলে রাখি, এরা কেন কাল হয়ে দাঁড়িয়েছে কাস্ট সার্টিফিকেট, তার কারণটা হচ্ছে এখনকার বর্তমানে রাজনীতির খেলার জন্য। দেখবে অনেক রাজ্যতে, আমাদের পশ্চিমবঙ্গের সহকারে অনেক রাজ্য হয়, তারা ভোটের লোভে জাতিগতভাবে কি করে, কাস্ট সার্টিফিকেট তৈরি করে দেয়। সেখানে সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেট থাকুক আর চাই না থাকুক। মনে করো একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বলছি, ধরো আমাদের পশ্চিমবঙ্গে ছেলেটার সেন্ট্রাল লিস্টে ধরো ওবিসিতে নাম নেই, কিন্তু রাজ্য সরকার সেই ওবিসিতে টাকা পয়সা নিয়ে হোক বা যে কোনো করে হোক ওবিসি কাস্টের নাম করে দিল, ওবিসি সার্টিফিকেট বানিয়ে দিল। তাহলে ব্যাপারটা কি জানো, ছেলেটার সেন্ট্রাল লিস্টে কোনো নাম নেই, কিন্তু রাজ্যে কি করে দিল, ওবিসি বানিয়ে দিল। ঠিক আছে, এই ওবিসি কার্ড দিয়ে সে কি করলো, সে মনের আনন্দে ঠিক আছে ওবিসি করে ফর্ম ফিল আপ করে দিল, চাকরি পেয়ে গেল। গিয়ে লাস্টে কি হলো, সমস্ত যখন ডিবি হলো, আরও যখন যাচাই করা হলো চাকরির পরে, মাঝে মধ্যে এরকম যাচাই করা হয়, তখন সেই যাচাই ক্ষেত্রে কোনোভাবে যদি ধরা পড়ে যায়, ম্যাক্সিমামই ধরা পড়ে যায় যে এটা সেন্ট্রাল লিস্টে না, মানে স্টেট লেভেলের নাম আছে, মানে অর্থাৎ রাজ্য লিস্টে নাম আছে, কিন্তু সেন্ট্রাল লিস্টের ওবিসি কার্ড, যেহেতু সেন্ট্রালের চাকরি, তুমি কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে ওবিসির ব্যাপারটা কোনো অসুবিধা হবে না, যেহেতু রাজ্যের ওবিসি সার্টিফিকেট, রাজ্যের চাকরি যদি পেয়ে যাও কোনো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কোথায়, সেন্ট্রালের যে সমস্ত চাকরি, যেমন রেলওয়ে, এসএসসি, যে সমস্ত চাকরিগুলো হয়, সেখানে তুমি যখন সেন্ট্রাল লিস্টে তোমার নাম নেই,
আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেন্ট্রাল লিস্টে তোমরা কি করে বুঝবে সেই লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নাও, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যায়, সমস্ত রকম তোমাদের কিন্তু করে দিচ্ছি। এবার দেখো, সেন্ট্রাল লিস্টের নাম নেই কিন্তু তোমার আবার এই রাজ্য সরকারের মানে অর্থাৎ রাজ্যে ওবিসিতে নাম আছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ফেসে যাচ্ছ। সেই করেই কিন্তু এই বিপদটা হচ্ছে। এবার এই বিপদটা আরো ডিপলি আরো গভীরভাবে তোমরা একটু বুঝে নাও। চলো বলে দিচ্ছি তোমাদের। এবার 4 নম্বর ব্যাপারটা বলে দেওয়ার পর তোমাদেরকে ডিটেলসটা আলোচনা করে দিচ্ছি। বাঁচার উপায় কি? তার মানে বুঝতে পারলে যে রাজ্য সরকারের কাস্ট সার্টিফিকেট দিয়ে কখনোই ভুল করে সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেটে কিন্তু নাম তুলে দিও না। সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট বের করবে, তারপর সেই অনুযায়ী তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করো। এটা তোমাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। চলো আরো সমস্ত জিনিস জেনে নেওয়া যাক। তাহলে বাঁচার উপায় কি, বা কি সাবধানতা অবলম্বন করতে হবে, বা কি সাবধান নিতে হবে, সাবধানতা মেনে চলতে হবে। দেখো, তোমার সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটে অবশ্যই নাম থাকতে হবে। তুমি যদি ওবিসি এসসি এসটি যাই থাও, ইডাব্লিউএস এর কেসটা লাস্টে খুব ডিপলি বলে দিচ্ছি, কারণ এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। ইডাব্লিউএস ফর্ম ফিল আপ করবো না এই ব্যাপারটা থাকে, কারণ ইডাব্লিউএস এর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে যারা একদম মানে গরিব টাইপের, সেভাবে আর্থিক সেরকম নেই, মানে বলতে পারো অন্যান্য লোকের থেকে ইনকাম অনেক কম, তো তাদেরকে সরকার কি করে এই ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে দেয়, সেটা ভালো করে যাচাই করে বানিয়ে দেয়, সেই ব্যাপারটা লাস্টে বলছি। এবার সেন্ট্রাল লিস্টে যদি নাম থাকে তাহলে তোমার সমস্যা নেই, সেক্ষেত্রে তুমি কিন্তু সেন্ট্রাল লিস্টের নাম বের করে তুমি অ্যাপ্লাই করে দেবে, তুমি কোনোদিন সমস্যার মধ্যে পড়বে না, কোনোদিন পড়বে না। এবার ফর্ম ফিল আপ করার সময় না অনেকে তাড়াহুড়ো করে, ফর্ম ফিল আপের সময় খুব সাবধান। আর কোনো ডকুমেন্টসে, কোনো প্রমাণপত্রে, তোমার যত এডুকেশন সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু, কোনো প্রমাণপত্রের জন্য কোনো রকম ভুল না হয়। যদি ভুল থাকে তাহলে কিন্তু ফেসে যাবে। তাই তোমাদের প্রত্যেককে বলবো যে ফর্ম ফিল আপের সময় খুব সাবধান হিসাবে তোমাকে ফর্ম ফিল আপ করবে। এটা গেল বাঁচার উপায়, বা কি সাবধানতা অবলম্বন করতে হবে গেল। এবার চলে আসি নেক্সট লেভেলে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। 5 নম্বর পয়েন্টটা কি, এখন কাদের চাকরি যাবে বা হারাবে আর কাদের হারাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। ধরো তুমি চাকরি পেয়ে বসে আছো, এরকম একটা সিচুয়েশন, ধরো আজ 25 সাল 2025 সালের আগে তুমি চাকরি পেয়েছো, কিন্তু এখন তো যাচাই হচ্ছে, তো তুমি কারা বেঁচে যাবে কারা বাঁচবে না তাদের বিষয় নিয়ে একটু আলোচনা করতে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, ধরো একটা এক্সাম, ধরো 2019 সালের এক্সাম, যে কেসটা যেটা এখানে হয়েছে, তুমি পেয়েছো কত ওবিসি হিসাবে, আমি ধরে নিচ্ছি ওবিসিতে তুমি পেয়েছো কত 63, মানে 63 নাম্বার পেয়েছো, বোঝা গেল। ওবিসি হিসাবে তুমি 63 পেয়েছো, কিন্তু ওবিসির কাট আপ মানে যে কাট আপটা গেছে কত 62তে গেছে, ওবিসির কাট আপ 62তে, তার মানে নিশ্চয়ই তুমি চাকরিটা পেয়ে গেছো, তুমি এখন চাকরি করছো। ওবিসির কাট আপ গেছে 62তে, তুমি পেয়েছো 63, সেই অনুযায়ী তুমি কিন্তু চাকরি এখন করছো, যেহেতু পাস 1 নম্বর বেশি পেয়েছো, তুমি চাকরি পেয়ে গেছো। কিন্তু ইউআর মানে অর্থাৎ জেনারেল, তাদের কাট আপ গেছে 65, বুঝবে। কিন্তু তুমি পরে আজকে 2025 সালে এসে ধরা পড়ে গেছো যে তুমি তোমার সেন্ট্রাল লিস্টের কোনো নাম নেই, তুমি ওবিসি না। যখন তুমি ওবিসি নাম নেই, এটা এই ক্ষেত্রে ওবিসির একটা উদাহরণ দিলাম, কিন্তু এক্ষেত্রে এসসি এসটিও হতে পারে, একই ব্যাপার। তোমরা ওবিসি মতন করে এসসি এসটিটাও তোমরা ধরে চলো, এখানে আমি ওবিসি দিয়েই বোঝাচ্ছি। তাহলে ওবিসি তুমি এখন ধরা পড়ে গেছো যে তোমার ওবিসি মানে রাজ্য সরকারের ওবিসি, সেন্ট্রালের কোনো ওবিসি কাস্ট লিস্টে সেন্ট্রাল লিস্টে কোনো নাম নেই, তার মানে নিশ্চয়ই তুমি ওবিসি না। তাহলে উপায় কি তোমার? তাহলে এখন চাকরি যাবে অথবা চাকরি বেঁচে যাবে, দুটো একটা। যেহেতু তুমি ইউআর হিসাবে গণ্য হয়ে যাবে, কারণ কি তোমার ওবিসি যেহেতু বৈধ না অবৈধ, তার জন্য তুমি ইউআর হিসাবে এখন গণ্য হয়ে যাবে। এবার যখনই তুমি ইউআর হিসেবে গণ্য হলে, কিন্তু ইউআর এর কাট আপ ছিল তখন কত 2019 সালে 65, তুমি তো 65 পাওনি, তুমি পেয়েছো 63, তুমি ওবিসি হিসাবে পাস করে চাকরি করছো, কিন্তু তুমি তখনকার ইউআর হিসাবে কিন্তু নাম্বারটা পাওনি, তোমার চাকরিটা কিন্তু এক্সিট, মানে তোমার চাকরি কিন্তু বাতিল। কিন্তু এখানে তুমি যদি সেই সময় 63-র বদলে আচ্ছা এখানে বলে দিয়েছি, এখানে কত 63 যেরকম আছে থাকুক, 63-র বদলে যদি ওবিসি হিসাবে 66 পেয়ে যেতে, তুমি ওবিসি হিসাবে 66 তখনই পেয়েছো, কিন্তু তুমি ওবিসি ধরা পড়েছো যে ওবিসি তোমার হচ্ছে না, তুমি ইউআরে তুমি গণ্য হচ্ছ, বুঝবে। কিন্তু তোমার 65 কাটা, মানে সেমই উদাহরণ এখানে রাখা, তুমি এখানে 63-র বদলে যদি 66 পেতে, তোমার ইউআর হিসাবে তুমি গণ্য হয়ে যেতে গেছো, কারণ তুমি তার ওবিসি নেই। তুমি যেহেতু 66 পেয়েছিলে, সেক্ষেত্রে তুমি কিন্তু 1 নাম্বার ইউআর এর থেকে বেশি আছে, সুতরাং তুমি সেখানে চাকরিটা বাতিল যাবে না, তুমি এবার ইউআর হিসাবে তুমি পেয়ে গেলে চাকরিটা, মানে তোমার চাকরি তোমাকে বের করে দেবে না, কারণ কি তুমি ইউআর এর থেকে বেশি নাম্বার পেয়ে গেছে, ব্যাস। তাহলে কে চাকরি হারাবে? যারা ইউআর এর থেকে কম নাম্বার পাবে, কিন্তু ওবিসি এসসি এসটি মানে যে কাস্ট সার্টিফিকেট, সেটা মানে সেন্ট্রালের যে কাস্ট সার্টিফিকেটের নাম থাকবে না, তারা কিন্তু চাকরি হারাবে। কিন্তু ইউআর এর থেকে যদি বেশি নাম্বার থেকে থাকে তখনকার হিসাবেও, তাহলে সেই ইউআর হিসেবে গণ্য হয়ে যাবে, আর যেহেতু ইউআর এর থেকে বেশি নাম্বার পেয়ে গেছে, তার জন্য চাকরিটা যাবে না। তাহলে এই হচ্ছে, তখন কিন্তু সে বাতিল যাবে না, নো ডিজিট। এইবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলকে কেন সাবস্ক্রাইব করবে? সবাই তো সাবস্ক্রাইব করছে, তার কারণ হচ্ছে, তুমি কেন করবে তার কারণটা বলে দিই।
এই যে যত রেলওয়ে থেকে শুরু করে পুলিশের শুরু করে একাডেমিক মাধ্যমিক 11-12 বিভিন্ন ধরনের মানে হেল্পফুল যে নোটিফিকেশন আপডেট সমস্ত কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এরকম তথ্যমূলক ভিডিও যেগুলো তোমার প্রয়োজনীয়, তোমার রিলেটেড স্টুডেন্ট লাইফের বা চাকরি জীবনে, চাকরি একাডেমিক ইয়ার সহ কম্পিটিটিভ দুনিয়ায় যা যা প্রয়োজন জিনিস সমস্ত কিছু আমাদের চ্যানেল থেকে কিন্তু কন্টিনিউ আসতে থাকবে। যখনই বুঝবো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো টপিক, সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে প্রত্যেকদিন তোমরা কিন্তু নতুন নতুন আপডেটমূলক ভিডিও পেয়ে যাও। আর যে সমস্ত সমস্যাগুলো তোমাদের মধ্যে থেকেই থাকুক না কেন, সেগুলো তোমরা নিজেরা আপডেট করে ফেলতে পারবে। আর তোমাদের প্রত্যেককে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও। এবং তোমরা যদি চ্যাপ্টার অনুযায়ী অঙ্ক এবং রিজনিং, অঙ্ক প্লাস রিজনিং দুটোই, মানে এক কথায় ম্যাথ প্লাস রিজনিং টাকে যদি তোমরা চ্যাপ্টার অনুযায়ী প্লাস যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে, বারবার ফিরে আসে, ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্নগুলো সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের কোর্সে। তোমরা কিন্তু এই অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তোমরা অনেকে চাও, তাই তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো, আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা কি? সেটা হচ্ছে ইডাব্লিউএস নিয়ে অনেকে কনফিউজ। ইডাব্লিউএস এর কেস তো আর সেন্ট্রাল লিস্টের নাম লেখা থাকে না। মানে যেরকম ওবিসি এসসি এসটি সেন্ট্রাল লিস্টের নাম থাকে যে হ্যাঁ এরা ওবিসি হতে পারবে, এরা এসসি হতে পারে, এরা এসটি হতে পারবে, কিন্তু ইডাব্লিউএস এর সেরকম নাম লেখা কিছু থাকে না। তাহলে ইডাব্লিউএস কি করে সৃষ্টি হয়? যে সরকার তুমি যখন অ্যাপ্লাই করবে যে আমি তো অনেক গরিব, আমার পরিবারে অনেকই সমস্যা, আর্থিক দিক দিয়ে অনেক সমস্যা, আমাকে ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে দাও। যখন তুমি এরকম অ্যাপ্লাই করবে তখন মানে যাচাই করা হবে, অফিসিয়ালি যাচাই করা হবে যে না সত্যি কি, তারপর তোমাকে ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে দেবে। এইবার তাহলে ইডাব্লিউএস সার্টিফিকেট যে কোনো মুহূর্তে বানানো যায়, যে কোনো পরিস্থিতিতে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, ধরো সাপোজ তুমি এনটিপিসির ফর্ম ফিল আপ করলে, বা দেখা গেল এই যে ধরো ডিসেম্বরে ফর্ম ফিল আপ হবে, হট করে তো অফিসে ইডাব্লিউএস সার্টিফিকেট হয়ে যায় না, একটা প্রসেস আছে, 2-3 মাস 6 মাস সময় লাগে। তা ধরো এই আগামী 2025 সালে ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বরে, যেহেতু ডিসেম্বরে বলেছে ডিসেম্বরে ধরে চলো, ডিসেম্বরে এনটিপিসি অ্যাপ্লাই হবে। তুমি এখনো এই যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা হাতে পেলে না, তুমি চিন্তা ভাবনা করলে যে এখন তো পেলাম না, কিন্তু যেহেতু সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে এনটিপিসির, তাহলে ওই শেষ পর্যন্ত যখন ডিবি দেবো, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন যখন আসবে সময়, তত সময় কিন্তু আমার ইডাব্লিউএস সার্টিফিকেট বেরিয়ে যাবে। তুমি সেই প্ল্যান করে ইডাব্লিউএস মেরে তুমি ফর্ম ফিল আপ করে দিলে এই মুহূর্তে সেটা করে দিলে, ভালো কথা। এই কি বলে, তুমি পরীক্ষা পাস করলে, খুব মেহনত করে পড়াশোনা করলে, সিবিটি 1 ক্র্যাক করলে, সিবিটি 2 ক্র্যাক করলে, কম্পিউটার বেস 1 কম্পিউটার বেস 2 দুটোই পরীক্ষা পাস করে গিয়ে তুমি যখন ডিবিতে যাবে, তখন এর মাঝখানে তুমি কি করলে, ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেললে। ধরো প্রায় 1 বছর প্রায় সময় ধরে নেও, একটা প্রসেস হতে তো সময় লাগে চাকরি পরীক্ষা। আবার পরের বছর নভেম্বর 2026-এ ডিবি যখন চাইবে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন যখন তোমাকে ডাকবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়, তখন তো তোমার 1 বছরের মধ্যে তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেলেছো, ভালো কথা। কিন্তু ফর্ম ফিল আপের সময় কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা তোমার কিন্তু ছিল না, বুঝবে কিন্তু এই জায়গাটায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তোমার প্রথমে ফর্ম ফিল আপের সময় ইডাব্লিউএস সার্টিফিকেটটা ছিল না, তুমি কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট হিসাবে ফর্ম ফিল আপ করে দিলে। তুমি দেখলে মাঝখানে অনেকটা সময় পেয়ে যাবো, তার মাঝখানে ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেলবো। তারপর যখন সমস্ত পরীক্ষা ক্র্যাক করে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন, তুমি ধরো খুব মেধাবী, তুমি সমস্ত কিছুতে পাস করে গেলে, তুমি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যাবে, ইডাব্লিউএস সার্টিফিকেট যখন তুমি দেখাবে না, ধরা পড়ে যাবে। তোমার দেখবে ডেট দেবে কবে ইডাব্লিউএস সার্টিফিকেট বানানো হয়েছে। তুমি তো নিশ্চয়ই ফর্ম ফিল আপের সময় বানাতে পারোনি, নিশ্চয়ই এর মাঝখানে বানিয়েছো, এই ডকুমেন্টস ভেরিফিকেশনের মাঝখানে। যখনই দেখবে যে তোমার এটা হচ্ছে না, মানে তুমি ফর্ম ফিল আপের সময় সেই ডেটে তোমার কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট বানানো নেই, যখনই চেক করবে তখনই তোমার ধরা পড়ে যাবে। আর ধরা পড়ে গেলে তুমি কিন্তু আর ইডাব্লিউএস হিসাবে গণ্য হবে না, তখন কি হিসাবে গণ্য হবে, জেনারেল হিসাবে। ঠিক আছে, জেনারেল হিসাবে তুমি কিন্তু গণ্য হয়ে গেলে। এবার তুমি জেনারেল নাম্বার যদি থাকে তাহলে তুমি ক্র্যাক করে গেলে, নাহলে তোমার চাকরিটা গেল গিয়ে, এত খাটাখানি মানে হাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল বিষয়, তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিলাম। তোমাদের ছোট্ট যেগুলো কোয়ারিজ ছিল, যেগুলো জিজ্ঞাসা ছিল, যেগুলো ডাউট ছিল, সমস্ত কিছু ভিডিওর মধ্যে আলোচনা করেই দিলাম আমার মনে হচ্ছে। যদি এখনো তোমাদের মধ্যে যদি কোয়ারিজ থাকে বা কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এই ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো। তো সেই সমস্ত কোয়ারিজ নিয়ে, সেই সমস্ত ডাউট নিয়ে আরও একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো, যাতে তোমাদের ছোট পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে ভিডিওটি আজকে তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।